এই তুই ছাড় তো, তোর জন্যই আজকে আমাদের রথিনবাবুর বাড়িতে রাত কাটাতে হচ্ছে। না হলে আমাদের কারুর ইচ্ছে ছিল না রথিনবাবুর বাড়িতে আজ আমরা রাত কাটাবো। একটু আস্তে বল, আস্তে কথা বল, রথিনবাবু শুনতে পাবে। কি বললে? বলো বলো, আরেকবার বলো। রথিনবাবুর বাড়িতে রাত কাটানোটা কি ঠিক হবে? তুমি কি বললে? আমাদের কারুরই ইচ্ছে ছিল না রথিনবাবুর বাড়িতে আমরা রাত কাটাই। আরেকবার বলো বলো, কোথায় যাবে? কোথায় যাবে? এত রাতে যাবে কোথায়? বাইরে কারফিউ চলছে, পাশের পাড়ায় অহরহ বোমার গুলির লড়াই চলছে। এই বোমার গুলির লড়াইয়ের মাঝে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের প্রত্যেকের অপঘাতে মৃত্যু হবে। নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজি। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপনার কাছে আমার গল্পের আপডেট পৌঁছতে পারে। বন্ধুরা, এই গল্পটি যেটা আপনাদের শোনাবো এটা আমার নিজের লেখা গল্প। গল্পটি আমি প্রতিলিপি অ্যাপ্লিকেশানে পাবলিশ করেছি। সেখানে বহু পাঠক বন্ধু আমার এই গল্পটি পড়েছেন এবং তারা তাদের মূল্যবান মতামত প্রদান করেছে। বন্ধুরা, আপনারাও গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। আপনাদের সকলের মনোগ্রাহী হোক তেমনভাবে পরিবেশন করবার চেষ্টা করব। বন্ধুরা, গল্পটি শুনবার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত আমায় গল্প পাঠে উৎসাহ প্রদান করে। এরপরও যদি বন্ধুরা আপনারা চান তাহলে গল্পটিকে শোনানোর জন্য আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারেন। চলুন বন্ধুরা, সরাসরি আজকের গল্পে চলে যাব। গল্প বাংলো রহস্য। বাংলো রহস্য। বাংলো রহস্য। সমরেশবাবু বলছেন, আমার পরিবার আর পরেশদার পরিবার মিলে ঠিক করেছিলাম সুন্দরবন ফরেস্ট বা সুন্দরবন জঙ্গল ঘুরতে যাব, আর সাথে দেখব ঘন জঙ্গলের মাঝে থাকা এক বিরাট ভগ্নপ্রায় বনদেবীর মন্দির। আমরা সাগরদিঘি পৌঁছেছিলাম ট্রেনে করে। লোকের মুখে শুনেছিলাম সাগরদিঘির বন্য পরিবেশ দেখতে নাকি দূর দূরান্তের মানুষ আসে, বহু মানুষের ভিড় হয়। আমরা ট্রেন থেকে নেমে নিজের নিজের ব্যাগ কাঁধে ও মাথায় করে কিছুটা এগোতেই দেখি পথঘাট শুনশান, জনমানবের হদিশ নেই। স্টেশনের ধারের দোকানপাট যা রয়েছে দেখলাম সেগুলোই ঝাঁপ ফেলা। জঙ্গলে আর কে দোকান করে? যে কটা দোকান আছে সেগুলো হয়তো ফরেস্ট ট্রাভেলারদের জন্য। রাস্তায় লোক নেই দেখে আশ্চর্য হলাম। আমরা হাঁটছি আর এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছি স্থানীয় কোনো লোককে যদি দেখতে পাই তাহলে জিজ্ঞেস করব এই এলাকা এত নীরব ও শুনশান কেন, বা এখান থেকে জঙ্গল এরিয়া পর্যন্ত পৌঁছতে কতটা সময় লাগবে। কিন্তু সেরকম কাউকে চোখে পড়ল না। প্রত্যেকের ঘরের দরজা বন্ধ, সবাই চুপচাপ। আমাদের কাঁধে লাগেজ দেখে রাস্তার কুকুরগুলো কেমন ঘেউ ঘেউ করে তেড়ে আসছে। আসলে আমরা অপরিচিত হয়তো, তাই এমনটা করছে। এমত অবস্থায় আমরা দুজন এই ভেবে বেশ চিন্তায় পড়লাম যে আমরা এখন কোথায় এসে পৌঁছলাম। যাই হোক, আমরা রাস্তায় হাঁটছি আর এদিক ওদিক তাকাচ্ছি। কেউ একজন আমাদের উদ্দেশ্যে ডাক দিল, আপনারা কারা? এদিকে আসুন, আর এগোবেন না। আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা বাড়ির আধখোলা জানালার ফাঁক গলে ইশারায় আমাদের কেউ যেন ডাকছে। আমি ব্যাগ কাঁধ থেকে নামিয়ে স্ত্রীকে বললাম ব্যাগটা দেখতে।
এবং বাচ্চাগুলোর হাত ধরে রাখে যেন। লোকটা কেন ডাকছে একবার শুনে আসি। জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে ভেতরের দিকে উঁকি দিয়ে দেখবার চেষ্টা করলাম। ভেতরটা অন্ধকার। খানিকটা জানালা থেকে তফাৎ রেখে একজন মধ্যবয়সী ব্যক্তি আমাকে বললেন, দাদা ওই দিকে একদম যাবেন না, এক পাও যাবেন না। ওখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, শুনতে পাচ্ছেন না? মাঝে মধ্যে বোম ফাটছে। কিছুক্ষণ আগে আমাদের এই এলাকার উপর দিয়ে ওরা দাপিয়ে গেল, এখন ওই দিকে গেছে। কখন যে আবার ওই পথ থেকে এই পথে ফিরে আসবে তা আপনারা হয়তো জানেন না, আর আমিও জানি না, তাই এখন কোথাও যাবেন না। অপরিচিতের মুখ থেকে এমন কথা শুনে আমি বেশ চিন্তায় পড়লাম। ফিরে আসবো বন্ধুদের কথাটা বলবো বলে আবার ঘুরে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে বললাম, দাদা তাহলে তো আমরা আজ বিপদে পড়ে গেছি। আমরা বহুদূর থেকে ট্রেন করে এখানে এসেছিলাম, দূরের জঙ্গল দেখতে এসেছিলাম। আমরা এখানে অপরিচিত আগন্তুক। এখন আমরা কি করি দাদা? আশেপাশে কোনো হোটেল আছে? তাহলে আমরা সেই হোটেলে উঠে যেতাম। ভদ্রলোক জানালার কাছে এসে ঘাড় বাড়িয়ে দেখে নিলেন আমরা বাচ্চাদের নিয়ে রয়েছি। তৎক্ষণাৎ উনি কিছু একটা ভেবে বিড়বিড় করতে করতে বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনিও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আমার ঘরে চলে আসুন। আপনারা কিছুক্ষণ আমার বাড়িতেই থাকুন, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় আপনারা আপনাদের উদ্দেশ্যে চলে যাবেন। আমিও লোকটার কথা মেনে নিয়ে ফিরে এসে পরেশদা এবং আমার স্ত্রীকে সমস্ত ঘটনার কথা জানাতে তারা সবাই একসাথে বলল, হ্যাঁ 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 চলো চলো, আমরা এখন ওনার বাড়িতেই আশ্রয় নিই। পরিস্থিতি স্বাভাবিক হোক, লোকজন রাস্তাঘাটে বেরোক, দোকানপাট খুলুক, তারপর না হয় আমরা বেরিয়ে হোটেল খুঁজতে যাব। নিজেদের লাগেজ নিয়ে ওনার বাড়ির সামনে হাজির হতে ভদ্রলোক দরজা খুলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়বার আমন্ত্রণ জানালেন। এক প্রকার নিশ্চিত হলাম এই ভেবে যে মাথা গুঁজার ঠাঁই হল। লোকটার বাড়ি বেশ পুরনো আমলের। ঘরের আসবাবপত্র দেখে মনে হচ্ছিল লোকটা খুব ধনী ব্যক্তি। মহামূল্যবান আসবাবপত্র, ফার্নিচার দেখে সেটাই বোঝা যায়। আমাদের একটা ঘরের দরজা খুলে দিয়ে বললেন, আপনারা এখানে আপাতত ব্যাগপত্র রাখুন ও বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য জল ও কিছু খাবার নিয়ে আসছি। আমরা বললাম, দাদা আর কষ্ট করতে হবে না আপনাকে, আমরা বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি, এখন সেই খাবার খেয়ে নিচ্ছি, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আপনি চিন্তা করবেন না দাদা, আমাদের খাবার নিয়ে একদম চিন্তা করবেন না। লোকটি আমাদের কথা শুনে থতমত খেয়ে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে যখন খাবার রয়েছে সেই খাবারটাই এখন খেয়ে নিন, পরে না হয় দেখা যাবে। লোকটি বাথরুম এবং খাওয়ার জলের কল দেখিয়ে দিলেন। তারপর সামনেই একটা ঘরের চেয়ারে গিয়ে বসলেন আর একটা বই নিয়ে নাড়াচাড়া করছেন। কখনো আমাদের দিকে দেখছেন, আবার কখনো মনোযোগের সাথে বই পড়ছেন। আমরা একে একে কলের কাছে গিয়ে স্নান সেরে ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে বাড়ি থেকে নিয়ে আসা কিছু শুকনো খাবার খেতে শুরু করলাম। আমাদের খেতে দেখে ভদ্রলোক উঠে এলেন। আমরা কোথা থেকে আসছি না আসছি বৃত্তান্ত আমাদের কাছ থেকে শুনলেন। এভাবেই ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ গল্পে মেতে উঠলাম। এমন সময় পুলিশ এসে মাইকিং করা শুরু করেছে, এলাকায় অশান্ত পরিবেশের কারণে আগামী 12 ঘন্টা এই এলাকায় 144 ধারা জারি থাকবে। কেউ যেন বিশেষ কারণ ছাড়া রাস্তাঘাটে না বেরোয়। আরও যে সমস্ত আইনি ঘোষণা সেগুলো আমরা আপনাদের শুনিয়ে রাখছি, দয়া করে এলাকাবাসী সকলে মন দিয়ে শুনবেন। মাইকিং করে পুলিশ এলাকা ছেড়ে বেরিয়ে গেল। ভদ্রলোক জানালায় কান পেতে এসে আমাদের বললেন, আপনাদের আর আজকে এখান থেকে বেরোনো হবে না, কারণ পুলিশ ইতিমধ্যে মাইকিং করে গেল 144 ধারা
তাও 12 ঘন্টার জন্য। আজকের দিনটা আপনাদের এখানেই কাটাতে হবে। আপনারা বরং একটা কাজ করুন, আমার সাথে চলুন উপরের ঘরে। আপনারা তো 2 পরিবার, আমি আপনাদের 2টো ঘর দিয়ে দিচ্ছি, সেই ঘরেই থাকুন। আমি দুপুরে খাবারের ব্যবস্থা করছি, ততক্ষণ আপনারা একটু রেস্ট নিন। বিপদের বন্ধুকে অতি উৎসাহের সাথে জিজ্ঞেস করলাম, দাদা, আপনি আমাদের এত উপকার করছেন, আমরা আপনার উপকার কোনোদিন ভুলতে পারবো না। তবু একটা কথা আপনাকে জানাবার ছিল, সেটা হলো আপনার পরিবারে আমরা আর অন্য কাউকে দেখছি না কেন? আর আপনার নামটা একটু শুনলে ভালো হতো। এত কথার মাঝে আপনার নামটাই জানা হলো না। ভদ্রলোক বললেন, আমি রথীন্দ্রমোহন বাগচি। আমার পরিবারের কথা জানতে হলে জানতে হবে এক বিরাট অধ্যায়। এইটুকু সময়ে হয়তো আপনাদের বলা সম্ভব হবে না, সে না হয় অন্য সময়ে বলা যাবে। সম্ভবত আজ আপনাদেরকে রাতটাও আমার বাড়িতেই কাটাতে হবে। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে না জানিয়ে আপনারা আমার বাড়ি ছেড়ে বেরোবেন না। এই মুহূর্তে বাইরে থমথমে পরিবেশ, দূরে এখনো বোমার আওয়াজ শোনা যাচ্ছে। সুতরাং যে অশান্তিটা 2 গোষ্ঠীর মধ্যে লেগেছে, এই অশান্তি থেকে এক্ষুনি ভালো কিছু আশা করা ঠিক নয়। যদিও বা পুলিশ এলাকায় টহল দিচ্ছে, তবুও একটা আতঙ্কের চোরা স্রোত এলাকায় বইছে। রথীন্দ্রবাবুর কথা মতো আমরা 2 বন্ধু মিলে তাঁর দোতলার ঘরে পৌঁছলাম। উনি 2টো ঘরের তালা খুলে দিয়ে বললেন, আপনারা এই 2টো ঘরে থাকুন। অনেক ধন্যবাদ জানিয়ে যে যার মতো ঘরে ঢুকে পড়লাম। বেশ ছিমছাম পরিচ্ছন্ন ঘর, বড় খাট পাতা, একটা খাটে 3 জন মানুষ অনায়াসে ঘুমোতে পারবে। আমাদের ঘরের দরজাটা একটু ভিজিয়ে দিতে এসে দেখি আরও একটা ঘর রয়েছে। সেটা ঠিক সিঁড়ির সামনে, তার চৌকাঠে লেখা রয়েছে রুম নম্বর 13। অবশ্য ঘরটা তালা বন্ধ। মনে মনে ভাবলাম, এই চৌকাঠে 13 নম্বর লেখাটা কিসের সংকেত? তাহলে কি এই বাড়িটা আগে কোনো হোটেল ছিল, নাকি কোনো বাংলো ছিল? কোনো মানুষের ব্যক্তিগত বসবাসের বাড়ির চৌকাঠে 13 নম্বর লেখা থাকে না। কি জানি বাবা, হয়তো আগে হোটেল বা বাংলো বাড়ি ছিল। এরকম নানা কথা ভাবতে ভাবতে দরজাটা ভিজিয়ে আমরা একটু জিরিয়ে নিচ্ছি। এমন সময় কানে হো 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 করতে করতে কিছু মানুষের চিৎকার চেঁচামেচি আসলো। আমরা জানালার ফাঁক গলে বাইরে তাকিয়ে দেখি 2 গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই হচ্ছে। ওদের হাতে ভয়ঙ্কর সব ধারালো অস্ত্র রয়েছে। রথীনবাবু সম্ভবত চটপট নিজের ঘরের সদর দরজা বন্ধ করে ভালো করে খিল দিয়ে উপরে উঠে এসে বন্ধুর ঘরে খটখট করলেন। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কে ঢুকলো আবার এই বাড়িতে? ওই রুদ্ররূপীরা ঢুকলো না তো? রথীনবাবু হাঁপাতে হাঁপাতে বন্ধুর ঘরে ঢুকে বললেন, হ্যাঁ হ্যাঁ, বাইরে দেখছেন তো তুমুল লড়াই চলছে। জানালা বন্ধ করে দিন, তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিন। ঘরে চুপচাপ থাকুন, কেউ কোথাও যাবেন না, কোনো শব্দ করবেন না। আপনারা অপরিচিত মানুষ, আমার বাড়ি এসে আশ্রয় নিয়েছেন। বাইরের লোক দেখলে ভাববে আপনারাও হয়তো অশান্তি পাকাতে এসেছেন। সুতরাং এই ঘর থেকে বাইরে একদম পা বাড়াবেন না। আমি সুযোগ বুঝে আপনাদেরকে বাইরে আসার আদেশ দিলে তখনই আসবেন। দরজা বন্ধ করে রাখুন, বিপদ যে কোনো সময় আসতেই পারে। দরজা ঠক ঠক করলে, আমি আমার নাম বললে তখনই দরজা খুলবেন, তার আগে দরজা কেউ খুলবেন না। রথীনবাবুর কথা মতো আমরা যে যার ঘরে ঢুকে দরজায় খিল দিলাম। ভেতর থেকে বললাম, দাদা আপনি সাবধানে থাকবেন, আমরা তো জানালা দিয়ে দেখলাম মানুষ ভয়ঙ্কর হয়ে উঠেছে। উনি বললেন, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি রান্না করছি, রান্না হয়ে গেলে আপনাদের ডাকবো, নিচে এসে খেয়ে যাবেন। ঠিক আছে বলে আমরা চুপচাপ বসে রইলাম। এমন সময় বন্ধু পরেশদা কিছু একটা বলতে চেয়ে আমার ঘরের দরজায় ঠক ঠক করে। আমরা তো ভয়ে কাঁপছিলাম, কে এলো ভেবে। নাম জিজ্ঞেস করতে পরেশদা বলল, আমি পরেশ, দরজা খোল, জরুরি কথা আছে। রথীনবাবু বলে গেছেন
তার নাম বললে পরে দরজা খুলতে। এখন কি করি? তবুও বন্ধুর গলা চিনি বলে দরজাটা খুললাম। খুলতেই সে তার পরিবার নিয়ে আমার ঘরে আসলো। আসলে আমরা বিপদে পড়েছি, তাই নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করার ছিল, তাই পরেশদা এসে পড়েছে। আমাদের সকলের চোখে মুখে চাপা আতঙ্ক। পরেশদা আমার পাশে বসে বলে, ভাই, আমরা এখানে এসে কি বিপদে পড়লাম। এই রথিনবাবু যদি না থাকতেন তাহলে তো আমাদের বিপদের শেষ ছিল না। জানি না লোকটা এলাকায় কেমন লোক হিসাবে পরিচিত, তবে আমার মনে হয় পরোপকারী মানুষ। যাই হোক, আমাদের পরিকল্পনা ছিল জঙ্গল সাফারি করে জঙ্গল পরিদর্শন করা, কিন্তু আমরা ঠিক করছি কারফিউ উঠে যাওয়ার পর এখান থেকে সোজা বাড়ি ফিরব, আর জঙ্গলের দিকে পা মারাবো না। এরকম নানা কথা আলোচনা করতে করতে কখন যে দুপুর 3টে বেজে গেছে জানা নেই। রথিনবাবু এসে বন্ধুর ঘরের দরজা খোলা দেখে আমার ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন। ফিস ফিস করে বললেন, তোমাদের রথিনদা এসেছি, দরজা খোলো। তোমাদের রথিনদা এসেছি, দরজা খোলো। তোমাদের রথিনদা এসেছি, দরজা খোলো। 2-3 বার দরজায় টোকা দেওয়ার পর আমরা ভয়ে ভয়ে দরজা খুললাম। তিনি বললেন, বাইরেরটা মনে হচ্ছে একটু শান্ত হয়েছে, চলুন, আমার রান্না শেষ হয়ে গেছে, আপনারা খাওয়া দাওয়া করবেন। আমরাও ট্রেনে করে অনেকটা পথ আসার ফলে পেটে খিদের জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছিল, তাই কাল বিলম্ব না করে রথিনবাবুর পেছন পেছন নিচের ঘরে পৌঁছলাম। বিরাট বড় হলঘর, লম্বা হলঘর, একটা লম্বা ডাইনিং টেবিলও রয়েছে। দেখে মনে হলো বেশ পুরনো দিনের ডাইনিং টেবিল। একটা রাজকীয় পরিবেশ। টেবিলের উপরে সাজানো অনেক খাবার। ডাইনিং টেবিলের উপরে সকলের জন্য প্লেট রাখলেন ভদ্রলোক। প্লেটগুলো দেখে মনে হলো সব বিদেশি প্লেট, বিদেশ থেকে আনা। একা মানুষ এত বড় বাড়িটা কিভাবে গুছিয়ে রাখেন, এই কথাগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। উনি অনেক রান্না করেছেন, 5 থেকে 6 রকমের মাছের পদ। সবার জন্য খাবার বেড়ে দেওয়ার পর নিজেও আমাদের সাথে বসে পড়লেন। তারপর টেবিলে হাঁড়িটা রেখে বললেন, যার যার ভাত বা তরকারি লাগবে আমরা এখান থেকে নিজেরা তুলে নেব। ওনার পরিবেশন করার ভঙ্গিমা দেখে আমরা বেশ অবাক হলাম। বেশ সুশৃঙ্খল ও দক্ষতার সাথে খাবার পরিবেশন করে নিজে আমাদের সাথে খেতে বসলেন। খেতে বসে উনি বলা শুরু করলেন তাঁর জীবন কাহিনী। আমরা পরিবারের 3 জন মেম্বার ছিলাম, স্বামী, স্ত্রী এবং এক ছেলে। ছেলে এখন বড়, সে বিদেশে থাকে, পড়াশোনা করে ও চাকরি করে। পড়াশোনায় আমার ছেলে খুবই ভালো, তাই বিদেশের গভর্নমেন্ট আমার ছেলেকে বলতে গেলে কিনে নিয়েছে। বছরে 1বার করে গ্রামে আসে, মাস 2 থাকে আবার চলে যায়। বাকি আমার স্ত্রীর কথা, আমার স্ত্রী বিয়োগ হয়েছে 9 বছর হলো। ওই যে দেখছেন দূরের পুকুরটা, ওই পুকুরে পড়ে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। ওর তখন কোমরে ব্যথা। ওই ব্যথা নিয়ে একদিন কোনো একটা কাজে পুকুর ঘাটে গেছিল। আচমকা পা হড়কে পুকুর পাড়ে পড়ে পুকুরের জলে ডুবে যায়। সেই পুকুরের জলে ডুবে ওর মৃত্যু হয়েছে। সেই থেকে আমি এখন এত বড় একটা বাড়িতে একা থাকি। আর কিছু জানবেন আমার সম্বন্ধে? আমরা রথিনবাবুকে বললাম, আপনার দুঃখের কথায় আমরাও দুঃখিত, তবে আপনার ছেলে আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা ঘুচিয়ে দেবে। আমাদের জন্য আপনি আজ এত কষ্ট করলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না দাদা। যদিও ধন্যবাদ জানানোটা খুবই কম হবে। রথিনবাবু বললেন, আরে আমি রান্না করতে ভালোবাসি। তোমাদের বৌদি বেঁচে থাকতেও আমি রান্না করতাম, ওকে রান্নাঘরে ঢুকতে দিতাম না। আসলে আমরা বংশ পরম্পরায় বড়লোক, আমাদের কাজে বাজের বা চাকরি বাকরির কোনো প্রয়োজন নেই। ছেলেরা পড়াশোনায় ভালো বলে বিদেশি লোকদের নজরে পড়ে যায়। তারা কোনো মতেই আমার ছেলেকে ছাড়বে না। সুদূর ইংল্যান্ড থেকে লোক এসে আমার বাড়িতে হাজির হয়, আমাকে বুঝিয়ে সুজিয়ে ছেলেকে নিয়ে যাওয়ার বিষয়টা ওরা স্থির করে। ওদের বক্তব্য, আমার ছেলে এত ব্রিলিয়ান্ট, সেই ছেলেকে আমি কেন ঘরে বসিয়ে রাখবো? তার মেধা দেশের কাজে যদি লাগে তাহলে ক্ষতি কোথায়? আমাদের দেশের গভর্নমেন্ট এসব নিয়ে ভাবে না। বিদেশিরা ঠিক বিভিন্ন দেশের মেধাবীদের উপর নজর রাখে। তারা আমার ছেলেকে এদেশ থেকে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে।
বিনিময়ে আমি শর্ত রেখেছিলাম বছরে অন্তত 2 মাস আমার ছেলেকে নিঃশর্তে আমার এখানে আসতে দিতে হবে, সে তার যত কাজ থাকুক বা না থাকুক। তারা সেই শর্তে রাজি হয় এবং শর্ত অনুযায়ী আমার ছেলে প্রতি বছর ওই 2 মাসের জন্য এখানে এসে থাকে, তারপর আবার বিদেশে চলে যায়। আমার সাথে সহযোগিতায় থাকেন পাশের বাড়ির একজন বয়স্কা বৃদ্ধা, তার ছেলেপুলে কেউ নেই, অসহায় গরিব মহিলা। তিনি এসে ওই টুকটাক ঘর গোছানোর কাজে হাত লাগিয়ে দেন। আমরাই ঘরটাকে যত্নে রেখেছি, এইটুকু আর কি। রথিনবাবুর সাথে কথা বলে মনে হলো নিপাট ভদ্রলোক, তার মনে কোনো প্রকার ছল চাতুরির জায়গা নেই। যাই হোক, আমাদের আশ্রয় দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। শুধু কারফিউটা উঠলেই আমরা ইনার বাড়ি থেকে বিদায় নেব। দুপুরের খাওয়া শেষ করে আমরা ও পরেশদার পরিবার মিলে গল্প করছি, আর পরেশবাবু নিচের ঘরে ছিলেন। এমন সময় মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে একতলায় উঠছে। পায়ের খসখস শব্দ করতে করতে সিঁড়ির কাছাকাছি এসে সম্ভবত শব্দটা থামল। মনে হলো ওই রুম নম্বর 13 দরজাটা খুলে কেউ যেন ভেতরে ঢুকলো। আমি আর পরেশদা মনে মনে ভাবলাম হয়তো রথিনবাবু ওই ঘরটায় ঢুকলেন। ঘরের ভেতর থেকে এরপর দুমদাম দুমদাম শব্দ আসতে থাকে। তারপর কেমন যেন তবলা বাজানোর সুর কানে আসতে লাগলো। আমরা দুজন বেরিয়ে এসে রুম নম্বর 13 দিকে তাকাতেই দেখি দরজাটা ভেজানো রয়েছে। দরজার ফাঁকে চোখ রাখতে দেখি একজন ঝাঁকড়া ও কোঁকড়ানো চুলওয়ালা মানুষ বসে তবলা বাজাচ্ছেন। পরনে তার কালো ব্লেজার, নানান সুর তাল লয় শুনছি আমরা। বাচ্চা ও মহিলারা ঘরে রয়েছে। দ্রুততার সাথে তবলা বাজাতে বাজাতে লোকটি একসময় ক্ষান্ত হলেন। তারপর উঠে দাঁড়িয়ে ওই কোঁকড়ানো ও ঝাঁকড়া চুল মাথা থেকে খুলে হ্যাঙ্গারে রাখলেন। ব্লেজারটাকেও হ্যাঙ্গারে খুলে টাঙালেন। আমাদের দিকে মুখ ঘুরতেই দেখলাম রথিনবাবু। দরজার ফাঁকে রথিনবাবু ও আমাদের চোখাচোখি হতেই একগাল হেসে বললেন, আরে দাদা দাদা দাদা, আপনারা আসুন 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 আসুন, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আমরা এদিক ওদিক একটু ইতস্তত করে ওনার ডাকে সাড়া দিয়ে ভেতরে ঢুকলাম। আমরা দুই বন্ধু অবাক হলাম। নানান বাদ্যযন্ত্র এবং ঘরের ভেতরকার রং বা দেওয়ালের কারুকার্য দেখলে আপনিও অবাক হবেন। কনক রাজার অন্দরমহল ছাড়া কম নয়। রথিনবাবু সহাস্যে বললেন, ওই টুকটাক তবলা বাজাতে জানি, বলেই কেমন যেন চটজলদি আমাদেরকে ওই ঘর থেকে নিয়ে বেরিয়ে এলেন। তখন প্রায় সন্ধ্যা। রথিনবাবু বললেন, আপনারা অপেক্ষা করুন, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। আমরা কথা না বাড়িয়ে দুই বন্ধু ও আমাদের পরিবার একটা ঘরে অপেক্ষা করছি। রথিনবাবু কিছুক্ষণের মধ্যেই চা এবং বিস্কুট নিয়ে এলেন। আমরাও ওনার সাথে বসে চা বিস্কুট খেলাম এবং আরও কত রকমের গল্প করলাম। সন্ধ্যার দিকে পথঘাট শুনশান, মাঝে মধ্যে পুলিশের গাড়ি হু হু করে ছুটে যাচ্ছে। তখনকার দিনে যানবাহন এতটা ছিল না, তাই রাস্তাঘাট ফাঁকা থাকত। আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না। রথিনবাবুর বাড়ির পেছনের দিকটা এবং দুপাশে বিশাল ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় কত সুপারি আর নারকেল গাছ, মাঝে মধ্যে আম ও জাম গাছের দেখা পাওয়া যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পর রথিনবাবু বললেন, আজ আপনাদের জন্য রাত্রিকালীন ভোজ একটু অন্যভাবে আয়োজন করব। যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন ঘুরতে এবং আপনাদের সেই উদ্দেশ্য সফল হলো না, সেহেতু ওই যে দূরে দেখছেন আমার বিশাল নারকেল সুপারি বাগান, ওই বাগানের মধ্যে আমরা আজ রাতে পিকনিক করব। ওখানে আমার একটা বিরাট বড় বাংলো বাড়ি রয়েছে, ওই বাড়িতে। আমি ও বন্ধু পরেশদা একটু ভয় পেলেও রথিনবাবুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তা দাদা, আমরা পিকনিক করব সবই ঠিক আছে, কিন্তু এখনো তো কারফিউ চলছে, এই অবস্থায় কি পিকনিক করাটা ঠিক হবে? রথিনবাবু অট্ট হাসি হেসে বললেন, ওসব নিয়ে আপনারা চিন্তা করবেন না, এই এলাকায় আমার বিশেষ নামডাক রয়েছে। তাছাড়া আমি কখনো সাতে পাঁচে থাকি না, আর আমাকে নিয়ে কেউ টানা হ্যাঁচড়াও করতে আসে না।
আমি এই এলাকার উন্নয়নের কাজে যা টাকা খরচ করেছি, সরকারের তাবড় তাবড় নেতা মন্ত্রীরাও সেই টাকা খরচ করতে পারে না। সুতরাং আমাকে স্থানীয় লোকজন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন কেউ ঘাঁটায় না। আমি আমার মতো থাকি। আপনারা শুধুমাত্র অপরিচিত মানুষ বলে আপনাদের এই মহা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার ঘরে ডেকে এনেছি। কারণ আপনারা অন্য কোথাও থাকলে নিরাপদে থাকতে পারতেন না। অপরিচিত মানুষ হিসাবে আপনাদের দেখে আমার দয়া হলো, তাই আপনাদেরকে আমার ঘরে স্থান দেওয়া। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটার সাথে মিশে আমরা যেটুকু বুঝলাম, সত্যি লোকটা পরোপকারী ও দয়াবান ব্যক্তি। আমরা বললাম, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। দুই বন্ধু মনে মনে ভাবলাম, এত দূর ঘুরতে এসে কোনো আনন্দ উপভোগ করতে পারলাম না, উল্টে এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। এই সহৃদয় ব্যক্তি যদি আমাদের মনে আনন্দের যোগান দেয় তাহলে ক্ষতি কি? আমরা রথিনবাবুকে বললাম, দাদা, আপনি নৈশভোজ আমাদেরকে উপহার করবেন ঠিক আছে, কিন্তু এত বড় একটা অনুষ্ঠান আপনি তো একা করতে পারবেন না। তাই আমরা দুই বন্ধু রয়েছি, আপনাকে আপনার কাজে সাহায্য করব। সহযোগিতার কথা শুনে ভদ্রলোক অট্ট হাসিতে ফেটে পড়লেন। তারপর আমাদের দিকে পেছন ঘুরে মাথাটা নাড়তে নাড়তে বললেন, সহযোগিতা আমিও চাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, তবেই তো রাতের নৈশভোজের আসরটা দারুণ জমবে। এমন অট্টহাসি শুনে আমার মধ্যে একটা ভয়ের সঞ্চার করলো, কিন্তু বন্ধু পরেশদা উৎসাহিত হলো। আসলে পরেশদা ছোটবেলা থেকেই পিকনিক বা কোনো নির্জন স্থানে রাত্রিকালীন সময় কাটানো বেশ পছন্দ করতেন, তাই পরেশদা এমন অনুষ্ঠান বেশ মনে ধরেছিল। পরেশদাকে রথিনবাবু বললেন, আপনি তো বেশ উৎসাহী মানুষ, সুতরাং আগে আপনি একটু আমার সাথে আসুন, একটু সাহায্য করবেন। আসলে দূরের ওই বাগান বাড়িটা একটু গোছগাছ করতে হবে। আমি আলো নিচ্ছি, আপনি আমার সাথে থাকবেন। আমরা একটু গোছগাছ করে ওখান থেকে এসে বাকি সদস্যদের নিয়ে যাব, একসাথে সবাই আনন্দ উপভোগ করব। বাচ্চারা বলো, জমবে তো আজকের এই নৈশভোজ? আরে, তোমাদের সবার জন্য আজ আমি এক নৈশভোজের আয়োজন করেছি। এই নৈশভোজে আমরা সবাই মিলে দারুণ দারুণ খাবার খাবো আর সারা রাত আনন্দ করব। কি বাচ্চারা, তোমরা সবাই নৈশভোজের আসরে আসবে তো? আমি কিন্তু তোমাদের সবার উপস্থিতি কামনা করছি। পরেশদা তার পরিবারকে আমাদের ঘরে পাঠিয়ে ভেতর থেকে ছিটকিনি দিয়ে থাকতে বলল, নিজে রথিনবাবুর সাথে বেরিয়ে গেল। তখন প্রায় রাত 8টা বাজে, তখনও ওরা দুজন ফেরেনি। মাঝে মাঝে দূর থেকে বোমা ফাটার আওয়াজ আসছে। এমন সময় কেউ যেন ঝম 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 শব্দ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমরা ও পরেশদার পরিবার ঘরের ভেতরে রয়েছি। আমরা ভয়ে অস্থির হয়ে উঠলাম। কে এমন ঝম ঝম শব্দ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে? একতলার সিঁড়ির সামনের শব্দটা কেমন যেন মিলিয়ে গেল। তারপর সম্ভবত ওই 13 নম্বর রুমের দরজা খোলার শব্দ পেলাম। ক্যাচ ক্যাচ শব্দে কেউ যেন দরজাটা খুলল এবং দরজাটা বন্ধ করল। আমার পরিবার ও পরেশদার পরিবার আতঙ্কে সময় কাটাচ্ছি। ঝম ঝম নূপুর পায়ের শব্দে ঘরটা গম গম করছে। কে ঘরে ঢুকলো? আমি দেখতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। এমন সময় কেউ যেন তানপুরা বাজানো শুরু করলো। পায়ে ঝম ঝম করে দুবার ঝুমকা বাজতে আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কে 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 ওখানে? কে? আপনি কে? আপনি কে এসেছেন? রথিনবাবু না পরেশদা এসছেন? কে এসছে? কে কে নাম বলুন, আপনি কে? আমাদের চেঁচামেচি শুনে আচমকা দুমদাম করা শব্দটা যেন স্তব্ধ হয়ে গেল। কেউ যেন দরজাটা খুলে ওই 13 নম্বর রুম থেকে ঝন 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 শব্দ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমরা তো প্রায় কেঁদে ফেলার অবস্থায়। সকলের চোখে মুখে চাপা আতঙ্ক। চিৎকার করার চেষ্টা করেও চিৎকার করতে
তার কারণ আশেপাশের লোকজন যদি এসে জড়ো হয়ে যায়, আমাদের মতো অপরিচিতদের দেখলে হয়তো হিতে বিপরীত হতে পারত। ঠিক তার 10-15 মিনিট পর পরেশদা ও ভদ্রলোক কথা বলতে বলতে ওপরে উঠে আসছে শুনলাম। তখনই মনে একটু সাহস এলো। দাদা আমায় ডাক দিল, আমায় দরজা খোলার জন্য বলল। তাও 2 মিনিট পর ভয়ে ভয়ে দরজা খুলে দেখলাম রথিনবাবু ও পরেশদা এসেছে। আমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে পরেশদা চমকে উঠলেন। রথিনবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা এরকম চুপচাপ বসে রয়েছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তৎক্ষণাৎ বললাম, কেউ যেন ঝমঝম শব্দ করতে করতে আমাদেরই একতলার উপরে উঠল। তারপর কোনো একটা ঘরের দরজা খুলে ঝুমঝুম পায়ে নুপুরের শব্দ শুনলাম। সম্ভবত নৃত্য করছিল। আমি আওয়াজ করতে শব্দটা কেমন বন্ধ হয়ে গেল। তারপর ঝমঝম করে সিঁড়ি বেয়ে সেই শব্দটা নিচে নেমে গেল। বুঝতে পারছি না কে ছিল। 13 নম্বর রুমটার দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ঘরটা বন্ধ রয়েছে। ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করা। তাহলে ঘরে কে এসেছিল? রথিনবাবু গোল গোল চোখ পাকিয়ে বললেন, ও এই কথা। ভাববেন না, একদম ভাববেন না। ওটা ভূত, ভূত, ওটা ভূত ছিল। আমার এত বড় ফাঁকা বাড়িতে ওরা আমার সাথে থাকে। কয়েকটা মেয়ে ভূত ও ছেলে ভূতও থাকে আমার সাথে। একটা অট্ট হাসি হেসে আবার বললেন, সব আছে, সবাই আছে। তারপর কথা বলতে বলতে রথিনদা বললেন, আচ্ছা, আপনারা কি বোকা মানুষ? এই যুগে কোনো ভূত প্রেত থাকে? আপনারা ভূত প্রেতের বিশ্বাস করেন? আমি বাবু বিশ্বাস করি না। এত বড় বাড়িতে আমি একাই থাকি। আমি কোনোদিন এইরকম ঝম ঝম আওয়াজ শুনতে পেলাম না তো। আর আপনারা একদিন এসে ঝমঝম রমরম আরো কত কি আওয়াজ শুনে ফেললেন। আপনাদের তো কপাল ভালো, আপনারা কোনো ভৌতিক অ্যাক্টিভিটি শুনতে পেলেন। দেখে, যখন ভূত আমার ঘরে এসেছে নিশ্চয়ই সে আবার আসবে। তখন না হয় ভূতের সাথে আমার আবার দেখা হবে। আজ আমরা সবাই জেগে থাকবো রাতে। ওই ঝুম ঝুম শব্দওয়ালিকে নিজের চোখে দেখব। এক বিরাট অভিজ্ঞতা হবে। ওই ভূত বা প্রেতাত্মা বলে যে দেশে কিছু হয় না, সেটা আমার হয়তো বিশ্বাস ভঙ্গ হবে। তবে ছাড়ুন তো, সবাই মিলে নৈশভোজে চলুন। আমাদের ওখানে সমস্ত আয়োজন শেষ, রান্নাটা শুধু বাকি আছে। ভূতকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক কথা শুনে সবাই একটু হাসি খুশি হলাম। রথিনবাবু বললেন, মাংস হবে আজকে। আমি আপনাদের 3 রকমের মাংস খাওয়াবো। 1 হচ্ছে চিকেন মানে মুরগির মাংস, আর 2 হচ্ছে কচি পাঁঠার মাংস। 3 নম্বর আপনাদের যেটা খাওয়াবো সেটা আপনারা খাবেন কি খাবেন না আমি জানি না, আমি আর পরেশবাবু খাবো। সেটা হচ্ছে কুমিরের মাংস। কুমিরটাকে অনেকদিন আগেই জঙ্গলের ধারে নদী থেকে ধরে এনেছিলাম। বন দপ্তরের কর্মীদের নজর এড়িয়ে চোরা শিকারীর সহযোগিতায় সম্ভব হয়েছিল। আজ জমিয়ে খাওয়া হবে। ওনার কথাতে কথা মিলিয়ে আমরা সবাই বললাম, সে আর বলতে, জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম, তোরা সবাই কুমিরের মাংস খাবি তো? আগে কখনো খেয়েছিস কেউ, না খাসনি? আমি খেয়েছিলাম আগে একবার, তাই ওর টেস্ট বুঝি। আমরা ভয়ে মরছি, আর পরেশদা রথিনবাবুর সাথে মিলে বেশ আনন্দ করছে। আসলে রথিনবাবু ও পরেশদা ঝমঝম নুপুরের শব্দ শুনতে পায়নি, তাই ওরা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে। কিন্তু আমরা যারা শুনতে পেয়েছি তারাই আতঙ্কে রয়েছি। যাই হোক, আমরা সবাই যে যার মতো করে বেরিয়ে পড়লাম বাগানবাড়ির ভোজনালয়ের উদ্দেশ্যে। বিরাট বড় বাগান বাড়ি। এই নারকেল গাছের আড়ালে যে এত বড় একটা বাড়ি রয়েছে সেটা আমাদের জানা ছিল না। ঘুটঘুটে অন্ধকার ঠেলে আমরা বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাংলোটা বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আসলে ওটা বিশেষ ব্যবহৃত হয় না বলে হয়তো তার এমন দশা। কাঠের জ্বালানিতে আগুন ধরানো,
দাও দাও করে জ্বলছে ফাঁকা মাঠে। শীতের রাতে আগুন পোহাতে কার না মন চায়, কিন্তু কারো সাহস হচ্ছিল না। এমন একটা ভৌতিক পরিবেশ, আর যেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, সেখানে ওই ফাঁকা নির্জন স্থানে আগুন পোহানো সম্ভব? মোটেই নিরাপদ বোধ করছিলাম না। আমাদের মনের কথা এক প্রকার বুঝতে পেরে রথিনবাবু বললেন, আপনারা মনে মনে ভাবছেন ওই আগুনের ওখানে গিয়ে আগুন পোহাবেন, কিন্তু ভূতের ভয় পাচ্ছেন, তাই তো? আরে যান না, কোনো অসুবিধা নেই। এখানে আমার প্রহরীরা রয়েছে, আপনাদের কেউ একটু আঁচড় কাটতে পারবে না। আমি অবাক হলাম রথিনবাবুর কথা শুনে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে রথিনবাবুর দিকে। এখানে আবার প্রহরী কই? কাউকে তো চোখে দেখছি না। তখনই রথিনবাবু অট্টহাসি হাসতে হাসতে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, আরে প্রহরী মানে বুঝতে পারছেন না? ভূত 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 রয়েছে, তারাই তো আপনাদেরকে পাহারা দেবে। এতদিন অবধি আপনারা জানতেন যে ভূত মানুষের ক্ষতি করে, আর এখানে আমার যেসব ভূতগুলো রয়েছে তারা মানুষের ক্ষতি করে না, উল্টে মানুষকে সাহায্য করে। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আগুন পোহাতে যান। আমি আর পরেশদা আপনাদের দলে আসছি একটু পরে। পরেশদা ও রথিনবাবু দুজনে মিলে রান্নার সমস্ত আয়োজন করেছিলেন। বাকি ছিল শুধু ওদের কুমির মেরে কেটে ধুয়ে তার মাংস রেডি করা। ওরা রান্না চাপাতে আসলে দীর্ঘ রাত পর্যন্ত অনুষ্ঠানটি চলবে, তাই এখনই ওরা রান্না করতে প্রস্তুত নয়। একটু রাত করে খাওয়া দাওয়াটা হবে, গরম গরম খাবার জমিয়ে খেতে বেশ লাগে। যাই হোক, ওরা দুজন মিলে চিকেন রোস্ট বানানোর তোড়জোড় শুরু করছে। গোটা গোটা দেশি মুরগি। আমাদের বসে থাকা উঠোনের সামনে যে দরজাটা, সেই দরজায় কেউ যেন খটখট আওয়াজ করল। রথিনবাবু ছুটে এসে দরজাটা হাট করে খুলে দিতেই আমরা সবাই আঁতকে উঠলাম। একটা কুমির ঘর থেকে বেরিয়ে এলো আর আমাদের দিকে তেড়ে আসছে। আমরা তো আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করেছি, অথচ রথিনবাবু উল্লাসে ফেটে পড়লেন। কুমিরটা লেজ ধরে রথিনবাবু যার পরনায় গোল গোল ঘোরাতে লাগলেন। রক্ষা হলো না। রথিনবাবু কুমিরটাকে আছাড় মারলেন, আর অমনি মুখ দিয়ে রক্ত বের করে কুমিরটা মারা গেল। কুমিরের লেজ ধরে আমাদের সামনে ঝুলিয়ে বললেন, এই মহাশয়রা, আপনারা কি এটাকে দেখে ভয় পাচ্ছিলেন? এর দিন আজকেই শেষ। পরেশতারা কুমিরের ছাল ছাড়াতে উল্লাস করছেন। দুজন মিলে কুমিরের ছাল ছাড়িয়ে নিয়ে আসলেন। কুমিরটাকে ছাড়িয়ে পরেশদা ও রথিনবাবু দুজন মিলে বেশ ভালো করে মশলা মাখালেন। তারপর রান্নাঘরে গিয়ে একটা মাটির উনুন ও কাঠে জাল দেওয়ার রান্নায় চাপালেন। শুরু হলো চিকেন পকোড়া, আর কুমিরের লেজের দিক থেকে টুকরো টুকরো মাংস কেটে তারও পকোড়া। রথিনবাবু ও পরেশদা বেশ রসিয়ে রসিয়ে চিকেন পকোড়া খাচ্ছেন। সবার জন্য পকোড়া সাজিয়ে প্লেটে করে নিয়ে আসলেন। আমরা প্রথম একটু অস্বস্তি বোধ করা সত্ত্বেও কেমন যেন পরিবেশটাকে মানিয়ে নিলাম এবং বসে বসে চিকেন পকোড়া খেতে লাগলাম। আমি গা ঘিন ঘিন করতে করতে কুমিরের মাংসের কয়েক টুকরো খেয়েছিলাম, কিন্তু আমার জিভে খুব স্বাদ লাগলো, তাই আমিও বেশ কয়েকটা কুমিরের পকোড়া খেলাম। চিকেন পকোড়া খাওয়ার সাথে সাথে আমরা সবাই কেমন যেন হারিয়ে গেলাম। আমরা হারিয়ে গেলাম ওই জগৎ থেকে। এমন এক ভৌতিক পরিবেশে নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে শুরু করলাম। বাইরে তখন শিয়ালের হুক্কা হওয়া ডাক আর আমাদের হুল্লোড় দুটো মিলেমিশে একাকার। শুধুমাত্র রথিনদার স্ত্রী ও আমার স্ত্রী কোনো মাংস খায়নি। আসলে ওদের সেদিন সোমবার ছিল, তাই ওরা নিরামিষ খেয়েছে। দুপুরের খাবারেও ওরা রথিনবাবু রান্না পদে নিরামিষ খাবার খেয়েছে। আমাদের বাচ্চারাও আমাদের সাথে বেশ আনন্দ করছিল। এমন সময় রথিনবাবুদের রান্না শেষ। রথিনবাবু, পরেশদা ও আমি তিনজন মিলে রান্না করা পদগুলো একে একে রান্নার স্থান থেকে তুলে এনে বাংলো বাড়ির বিশাল বড় সদর দরজা ঠেলে ভেতরে রাখলাম। বিরাট বড় বাড়ির চারিদিকে অনেক কুঠুরি রয়েছে। মাঝখানটা পুরো খোলা আকাশ। অন্ধকার আকাশে তারাদের শ্যান্য দৃষ্টি আমাদের চোখে পড়ছে।
বাংলো বাড়ির ভেতরের খোলা জায়গায় সাজানো বিরাট বড় টেবিলের উপরে সমস্ত খাবার রাখা হলো। কুমির ও চিকেন রোস্ট, চিকেন কষা ও খাসি মাংস কষা, সাথে রয়েছে মোটা রুটি ও সরু চালের ভাত, চাটনি, পাঁপড়, সব কিছুই সেখানে রয়েছে। সেই সমস্ত রান্নাবাড়ি ওনারা দুজন মিলে সন্ধ্যা থেকে করছেন। তখন রাত প্রায় 1টা বাজে। আমরা খাবার টেবিলে বসেছি। আমার স্ত্রী ও রথিনদার স্ত্রী দুজন একটু তফাতে বসে নিজেদের মধ্যে গল্প করছে। এমন সময় আবার সেই ঝমঝম শব্দ। সারা বাংলোয় একটা অট্ট হাসি হেসে উঠল। ওই হাসি শোনার পর আমরাও কেমন অট্ট হাসি হেসে উঠলাম। তারপর ওই নিঝুম রাতের ঝমঝম শব্দ শুনে কেমন যেন হয়ে গেলাম। এমন ঝমঝম শব্দটাকে আমরা কেমন মানিয়ে নিলাম। সাদা অশরীরীগুলো কেমন অনেকেই বাগান বাড়ির বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। বাংলোর প্রত্যেকটা কক্ষের জানালা খোলা। ওই খোলা জানালা দিয়ে আগুনের মতো কিছুগুলো শুধু জ্বলজ্বল করছে। সাদা বস্তুগুলোকে আবছা খালি চোখে দেখা যাচ্ছে। আমাদের মধ্যে কেমন একটা উগ্রতা ও নেশা জাগ্রত হচ্ছিল। আমরা ওই অশরীরীদের আমাদের সভায় উপস্থিত হতে আমন্ত্রণ জানালাম। পরেশদার স্ত্রী আঁতকে ওঠে। আমাদের মধ্যে কোনো ভয় নেই। আমার স্ত্রী উঠে এসে আমাদের কিছু একটা বলতে যাবে, এমন সময় দেখলাম সে কেমন বেহুশ হয়ে নিচে লুটিয়ে পড়ে। এমন ঘটনার পর পরেশদার স্ত্রীও কেমন নির্বাক নিশ্চুপ বসে রয়েছে। দুই মহিলার এমন নিদারুণ দৃশ্য দেখে একটুও বিচলিত হলাম না, বরং উল্লাসে মেতে উঠলাম। অশরীরী আত্মারা বাংলো বাড়ির বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে এসে একে একে পৌঁছায় নিচে সিঁড়ির কাছে। রথিনবাবু উঠে গিয়ে এক অশরীরীর হাত ধরে নিয়ে এলেন এবং আমাদের খাবার টেবিলের সামনে তাকে দাঁড় করালেন। খাবার টেবিলের সামনে সেই অশরীরী আত্মার সাদা ধবধবে পোশাক পরিহিত রূপ পাল্টে মানুষের রূপ ধারণ করল। আমাদের সকলকে এক প্রকার ইশারায় খাবার টেবিল থেকে তুলে নিয়ে গেল বাংলোর একতলায়। সেখানে একটা বিরাট হল ঘরের মধ্যে আমরা ঢুকতেই বড় বড় আলো একসাথে জ্বলে উঠল। সেসব ব্রিটিশ আমলের আলো, একটা দুটো ঝাড়বাতির আলো মিটমিট করছে। ঝুমুরের তালে ঝংকার তুলে নৃত্য করছে সেই সুন্দরী অশরীরী রমণী। আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করছি। এক সুমধুর রাত। বাইরে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে দেখি সেখানেও কিছু সাদা পোশাক পরিহিত অশরীরীরা তাণ্ডব নৃত্য করছে। এমন সময় ওই সুন্দরী রমণী পরেশবাবুকে হ্যাঁচকা টানে নিজের মধ্যে বিলীন করে নিলেন। রথিনবাবুকেও আমরা দেখতে পাচ্ছিলাম না, গেলেন কোথায়? পরে দেখলাম রথিনবাবু সেই সুন্দরী রমণীর শরীর ভেদ করে বাইরে বেরিয়ে এলেন। এক অপরূপ সাজে বাইরে বেরিয়ে এলেন, রাজ সাজে। তাদের দুজনের সুমধুর নৃত্য ও তানপুরার সুর আমাদের মনে বারবার আছাড় খাচ্ছিল। সেই নৃত্য চলে গভীর রাত পর্যন্ত। এমন নৃত্য আসর জমিয়ে আমরা আবার খাবারের টেবিলে পৌঁছালাম। খাবার তখনও গরম। প্রত্যেকে আমরা আত্মতৃপ্তি করে খাবার খেয়ে বাইরে দাউ দাউ করা জ্বলন্ত আগুনের কাছে পৌঁছে দেখি সেখানে অনেক অশরীরী আত্মা গোল করে দাঁড়িয়ে রয়েছে। আমরা আগুন পোহাতে বসলাম। রথিনবাবুর কথায় ওই আত্মারা যেমন এক প্রকার পাহারাদার। ওরা আমাদের সাথে এতটাই উত্তেজক নৃত্যরত ছিল যে এক সময় তারা আমাদেরকে তুলে আছাড় দিচ্ছিল, কিন্তু আমরা তাদের কোনো প্রতিবাদও করছিলাম না। আমাদের গা হাত পা কেমন শোয়া হয়ে গেছিল। আমাদের মৃত্যু অবধারিত বুঝে আমার স্ত্রীর জ্ঞান ফিরতে দেখে আমাদের সাথে ভূতেরা তাণ্ডব নৃত্য করছে। স্ত্রী সবার চোখে ধুলো দিয়ে বাইরে বেরিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। অনেকে ভোরের ট্রেন ধরবে বলে রাস্তায় বেরিয়েছে, আবার অনেকে নিজেদের ব্যক্তিগত কাজে কোথাও যাওয়ার জন্য আসছে। তাদের দেখা পেয়ে স্ত্রী সমস্ত কথা জানায়। ওই মানুষেরা দল বেঁধে মশাল হাতে হো হো করতে করতে বাংলো বাড়ির দিকে ছুটে আসে। ভোর হয়ে গেছিল।
আমরা সব অর্ধমৃতের ন্যায় ওখানেই পড়েছিলাম। লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে। আমরা হসপিটালের বেডে শুয়ে পুলিশকে এই ঘটনার সমস্ত বিবরণ শোনালাম। পুলিশ আমাদের বলে, এই এলাকায় এমন কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি, আপনারা একটা অশরীরী আত্মার কবলে পড়েছিলেন, সেই আপনাদের সাথে এরকমটা করেছে। আমরা তখন বললাম, এই বাড়ির মালিক রথিনবাবুর সাথেই আমরা ছিলাম, আমাদের সাথে এখানেই পরিচয় এবং আমরা তার বাড়িতে উঠেছিলাম, তার সাথেই আমরা ছিলাম সারা রাত। পুলিশ বলে, রথিনবাবু বলে এখানে কেউ থাকে না, তবে এখানে কোর্টের দুজন বর্ষিয়ান অ্যাডভোকেট থাকতেন, তারা স্বামী স্ত্রী। অজানা কারণে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই থেকেই এখানে মাঝে মধ্যে মানুষজন ওই দুটো আত্মার কবলে পড়ে। আপনারা ভোরের আলো ফুটে গেছিল বলে বেঁচে গেছেন, ওই আত্মার কবলে একজন নয় অনেকেই পড়েছেন। আপনারাও ট্রেন থেকে নামার পর আত্মার কবলে পড়েছিলেন, তাই ভুল বলছেন। এখানে কোনো ঝামেলা ঘটেনি, ওগুলো আপনাদের মনের ভ্রম। আপনারা গভীর রাতে ট্রেন থেকে নেমেছেন, দিনের বেলা নয়। চায়ের দোকানে চা খেতে আসা লোকজন, ট্রেনের যাত্রীরা, ওরাই আপনাদের উদ্ধার করেছে। তারা ছুটে আসতেই আত্মাগুলো আপনাদের ছেড়ে পালিয়ে যায়। আপনারা কোথা থেকে এসছেন এখানে, আর এখানে কি করতে এসছেন? আমরা সব খুলে বললাম। তখনই প্রশাসন আমাদেরকে ওখান থেকে নিজের গ্রামে ফিরে আসার বন্দোবস্ত করে। কোনো মতে আমরা সেদিন বেঁচে ফিরেছি। ফেরার সময় পিছু মোড়া দিয়ে একতলার 13 নম্বর রুমের দিকে তাকাতেই আবার সেই অশরীরী ইশারা। আমি আর ঘুরে তাকাইনি। ট্রেন ধরে সোজা আমরা বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা, আজকের এই পর্বর সাথে আমি গত পর্বটাও জুড়ে দিলাম। আপনারা এই গল্পটা শুনলে পুরো গল্পটা শুনতে পাবেন। বাংলো রহস্যের পুরো গল্পটা আপনারা এই পর্বেই শুনতে পাবেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই শুনে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আর শ্রোতা বন্ধুরা, এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে।